আরো জ্বালাবে? সারা রাত জ্বালিয়ে হয়নি, আবার জ্বালাতে চাইছো? কোথায় সারা রাত জ্বালিয়েছি? মিথ্যা বলছে কেন? একটু আদর করতে দাও। ও কিছুতেই রাজি হয় না, আর আমিও ছাড়ার পাত্র না, তাই জোর করতে লাগলাম। ও আমাকে বলল, ওই, কিচ্ছু করবে না, আমি অলরেডি গোসল করে নিয়েছি, আর হবে না, ছাড়ো। আজ মাহফুজের অফিসে যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, কিছুই করার নেই। গতকালে নাইট ডিউটিতে একটুও ঘুমাতে পারেনি, তাই তো সকালে চোখ দুইটা লেগে গিয়েছিল। উফ, আজ যে এত ঘুম কই থেকে আসলো? বস যা রাগী, তাতে চাকরিটা মনে হয় যাবে। নিজের মাথায় মৃদু আঘাত করে মাহফুজ। তুই মনে হয় আজই চাকরিটা হারাবি। মাহফুজ বেশ দ্রুত গতিতে তার পা চালিয়ে অফিসের দিকে গেল। এবার চলুন পরিচয়টা জানা যাক। আমি মাহফুজ, একজন বড় অফিসের বডিগার্ডদের পরিচালক। বাকিটা আমার আইডিতে আছে। শহরে একটা ছোট বাড়িতে ভাড়া থাকি। পরিচয় দিতে দিতে অফিসে চলে এসেছি। অফিসে ঢুকতেই বস রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। এই ছোট লোকের বাচ্চা, তোর অফিসে আসতে কত সময় লাগে? হয় ঠিক মতো কাজ করবি, নয়তো কাজ ছেড়ে দিবি। সরি বস, আর এরকম হবে না। আসলে গতকাল ঘুমাতে পারি নাই তো, তাই। ছোট লোকের বাচ্চা, ঠাস। তোর কাছে কি আমি কৈফিয়ত চেয়েছি? বডিগার্ড বডিগার্ডের মতোই থাকবে। যা গিয়ে নিজের কাজ কর। মাথা নিচু করে গালে হাত দিয়ে সেখান থেকে চলে আসলাম। আসলে কোম্পানিটা অনেক বড়, আর প্রচুর কন্টেস্ট হয় অন্য সব কোম্পানির সাথে, তাই সব কিছুর দেখাশোনা কঠোরভাবে করতে হয়। কিন্তু আজ একটু দেরি হওয়াতে বসের আচরণও তো দেখলেনি। তারপর সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। এসে সিসি ক্যামেরাগুলো চেক করতে কম্পিউটারে বসে গেলাম। এখন যদি আমার পরিবার আমার সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো। এসব কথা ভাবতেছিলাম, আর তখনই আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। তাকে দেখি রবিন সাহেব। হ্যাঁ, রবিন সাহেবও আমার সাথে বডিগার্ডদের কাজ করে। তিনি আমার থেকে বয়সে বড় হলেও আমরা দুজনই নিজের ভাইয়ের মতো। কি ব্যাপার ভাই, কি ভাবছো এত? না ভাই, তেমন কিছু না, নিজের পরিবার সম্পর্কে ভাবছিলাম আর কি। কেন, আমরা কি তোমার পরিবার নই? দরকার পড়লে আমার বাড়ি থাকবে, আমরাই তোমার পরিবার। আমিও রবিন সাহেবের কথায় মাথা নেড়ে সায় দিলাম। তারপর আমার আন্ডারে থাকা গার্ডদেরকে পজিশন ঠিক করে দিয়ে আমাদের ডিউটি শুরু করলাম। সিসি ক্যামেরা কোম্পানির প্রত্যেকটা কোণায় সেট করা। সেগুলোতে তির্যকভাবে দৃষ্টি রাখতে হয় সবসময়, কারণ যে কোনো সময় কেউ অ্যাটাক করতে পারে, আবার কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এদিকে বসের ম্যানেজার নীলা বসের কেবিনের সামনে এসে দেখে বস কোন একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। নীলা ভেতরে ঢুকে বসের সামনে চেয়ারে বসে পড়ে, তারপর ফাইলটা টেবিলের উপর রেখে বসের দিকে এগিয়ে দেয়। স্যার, এই ফাইলটাতে কয়টা সাইন লাগবে আপনার? একটা প্রজেক্ট হাতে এসেছে, আমরা অনেক লাভবান হতে পারবো। বস ফাইলটা ভালো করে চেক করে কয়েকটা সাইন করে দেয়। নীলা অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আর সেটার কাজ প্রায় শেষ করে ফেলেছে। তাই বস খুশি হয়ে নীলাকে কংগ্রেস জানায়। নীলাও অনেক খুশি হয়। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে আপনি অনেক চিন্তিত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না না, আমি ঠিক আছি, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। নীলা খুশি মনে বসের কেবিন থেকে বেরিয়ে যায়। নীলা আমার খুব ভালো একজন বন্ধু, অনেক ভালো মেয়ে, সবার সাথে মিশুক। বলতে গেলে অফিসে এবং বাইরে আমি ওর বেস্ট ফ্রেন্ড। নীলা এবং বসকে নীলার প্রজেক্টের সম্পর্কে বলতে শুনছিলাম, তাই আমিও কিছুটা জানি। সিকিউরিটির বিষয়টা ভালোভাবে চেক করে বাইরে বের হলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তখন দুপুর 12টা বাজে। লাঞ্চ করার জন্য আমাদের জন্য আলাদা একটা রুম আছে। বসের কেবিনের সামনে দিয়ে যেতে হয় আমাদের খাওয়ার রুমে। আমি যাওয়ার সময় হঠাৎ নীলা আমাকে ডাকলো। মাহফুজ, তুমি কি লাঞ্চ করতে যাচ্ছ? হ্যাঁ, লাঞ্চ করতে যাচ্ছি। কিছু না মনে করলে আমার সাথে লাঞ্চ করতে পারবা? না, কোনো সমস্যা নেই, অন্য একদিন করব, বলে নীলার থেকে বিদায় নিয়ে খাওয়ার রুমের দিকে যাচ্ছি। বসের কেবিনের সামনে আসতে শুনলাম বস কারোর সাথে ফোনে খুব রাগারাগি করছে। বসের কথাটা এমন। তোদেরকে আমি ভয় পাই না, আমার কি ক্ষমতা কম আছে নাকি? ফোনের অপাশ থেকে কিছু শোনা গেল না। বস আবার বলল, তোরা যত শক্তিশালী গ্যাং হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার এত কষ্ট করে নিজের হাতে গড়া কোম্পানিকে এত সহজে তোদের হাতে দিয়ে দিব না। অপাশ থেকে কি বললো শুনতে পেলাম না। তারপর বস প্রচণ্ড রেগে গিয়ে গ্যাংয়ের নামটা নিয়ে গালাগালি দিতে শুরু করলেন, আর কুকর্মের কথাগুলো বলতে লাগলেন। গ্যাংয়ের নামটা শুনেই তো মাথায় রক্ত উঠে গেল। এই গ্যাংটা এই কয়টা দিনে এত কুকর্ম করেছে, পুরো নষ্ট করে ফেলছে শহরটাকে। না, আমাকে কিছু একটা করতে হবে।
এদেরকে ঠিক করতে রক্তের বন্যা জড়াতে হবে। তারপর আমি খাবার রুমে গেলাম, কিন্তু কিছুতেই খেতে ইচ্ছা করছে না। আর ওদিকে বসের চেঁচামেচি বেরিয়েই চলেছে। আমি এসবের থেকে দূরে যেতে চাইছি, কিন্তু এসব আমাকে ছাড়ছে না। কোনো মতে খাবার খেয়ে আবার আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। তারপর আমি ফিরোজকে ফোন দিলাম। ফিরোজ কল সার্ভিসে কাজ করে, আমার পুরনো বন্ধু। প্রথমবার কেটে গেল, কিন্তু দ্বিতীয়বার ধরলো। তুমি এতদিন পর ফোন দিলে, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না, শুধু একজনের ফোন কল আর SMS আমার ফোনে ট্রান্সফার করে দিতে হবে। পারবে তো? বস, এটা কোনো কথা বললেন? 5 মিনিট ওয়েট করো, আমি ট্রান্সফার করে দিচ্ছি। ফিরোজের সাথে কথা বলে বাকি কাজ শেষ করলাম। তারপর বাসায় চলে গেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে বিজয় সাহেব, অফিসের বস, প্রচুর চিন্তার মধ্যে ঘুরপাক খাচ্ছেন। তার মাথা যেন কিছুতেই কাজ করছে না। বিজয় সাহেব মনে মনে, ওদেরকে তো বলেই দিলাম আমি ওদের গ্যাংকে দেখিয়ে নিব, কিন্তু কিভাবে কি করব? আমারও সিকিউরিটি ব্যবস্থা কম নাই, আর মাহফুজ আমার সিকিউরিটির সব থেকে বড় সাপোর্ট। কিন্তু ওরা তো গ্যাং, এই শহরের সবচেয়ে পাওয়ারফুল ওরা। এমন কোনো কাজ নেই যা ওরা করে না। সাজ্জাদের নাম শুনলেই পুরা শহর এখন কেঁপে ওঠে। এখন মাহফুজ আমাকে সেভ করতে পারবে, কিন্তু আজ তো সামান্য একটা কারণে মাহফুজকে আঘাত করছে। উফ, মনটা খারাপ থাকলে যে কখন কি করে বসি। যাই হোক, মাহফুজের কাছে ক্ষমা চেয়ে নিব, তবুও আমার সেফ থাকা লাগবে। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে শাওয়ার নিলাম অনেক সময় নিয়ে। তারপর হালকা কিছু খেয়ে অফিসের দিকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে গেলাম। তারপর মন দিয়ে কাজগুলো করতে লাগলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। আমার ফোনে তো অপরিচিত কারোর ফোন দেওয়ার কথা নয়। তখনই মনে পড়লো আমার ফোনে তো বসের ফোনের সাথে কানেক্ট করা। এসব ভাবতেই ফোনটা রিসিভ হয়ে গেল। তখনই ফোনটা কানের কাছে নিলাম। কে আপনি? তোর বাপ রে কুত্তার বাচ্চা। তুই তুই আবার ফোন করছিস? ফোন করে কোনো লাভ হবে না। আমি আমার নিজের হাতে গড়া কোম্পানিকে তোদের হাতে তুলে দিব না। সে তোরা যত পাওয়ারফুল হোস না কেন, দরকার পড়লে আমি পুলিশের কাছে গিয়ে তোদের নামে কেস করে আসবো। আমি রাজের বিরুদ্ধে কেস করবি তুই? তোর মতো পিঁপড়ার বাচ্চা কি করবে আমার? পুলিশেরও বাপ আমি। সেটা দেখাই যাবে কে কার বাপ। আমি রাজাকে এখনো চিনিস না তুই। ভালোই ভালোই দে, না দিলে তোর কোম্পানিটাও মাইনের বিস্ফোরণে উড়ে যাবে। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, তোর একটা মেয়েও আছে। শুনেছি যে মেয়ের বিয়ের বয়স হয়েছে, তো দেখে রাখিস তোর এইসবের জন্য তোর মেয়ে যেন শাস্তি না পায়। তোকে 2 দিনের সময় দিলাম, ভেবে দেখ। বলেই বসের মুখের উপর ফোনটা রেখে দিল। এখন বিজয় সাহেবের নিজের থেকে মেয়ের জন্য বেশি চিন্তা হচ্ছে। এখন তো কিছু একটা করতেই হবে। এই, কে আছিস? এখনই মিটিং ডাক, আর মাহফুজকে ডেকে পাঠাও। কি যে হবে। অন্যদিকে বিজয় সাহেবের তো রাজের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করছে। মায়ের কথা শুনে যেন তার কোনো হুঁশই নেই। এদিকে এসব কথাবার্তা শুনি তো মাহফুজের মাথায় রক্ত চড়ে গেছে। ওই রাজের এত বড় সাহস যে আমার কোম্পানির দিকে নজর তুলে তাকায়। তারপর বিজয় সাহেব একটা জরুরি মিটিং ডাকে নীলাকে বলে। সেখানে কোম্পানির প্রায় সমস্ত স্টাফই উপস্থিত। একটু পর মাহফুজ আসলে মিটিং শুরু হয়। আপনারা সকলেই জানেন যে আমার সেক্রেটারি নীলার মাধ্যমে অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি, আর এর মাধ্যমে অনেক বড় একটা লাভ হবে আমাদের। কিন্তু সাজ্জাদের যে গ্যাংটা আছে তার বর্তমান দায়িত্বে রাজ রয়েছে। ওদের চোখ আমাদের কোম্পানির উপর পড়েছে। আর সবাই তো জানো আমার একটা মেয়ে আছে, এবার অনার্স 3য় বর্ষে। এখন রাজ বলছে যদি কোম্পানিটা ছেড়ে না দিই তাহলে ওরা আমার মেয়েকে। আর কিছু বলতে পারলেন না বিজয় সাহেব। চশমার নিচ থেকে চোখের পানি মুছে আবার বললেন, এখন নিজের থেকে আমার মেয়েকে নিয়ে বেশি ভয় হচ্ছে। আমি আমার মেয়েকে হারাতে চাই না। তাহলে আমি কি এখন প্রজেক্টটা ছেড়ে দিব? বিজয় সাহেব এই কথা বলতেই মাহফুজ দাঁড়িয়ে গেল। কার এত বড় বুকের পাড়া যে আপনাকে এসব হুমকি দেয়? আজ থেকে আপনার সবকিছুর সেফটির দায়িত্ব আমি নিলাম। আপনি নিশ্চিন্তে থাকুন বস। বলে মাহফুজ মিটিং শেষ করে দেয়। তারপর মাহফুজের শুরু হয় 2 দিকের কাজ। একদিকে অফিস, অন্যদিকে বসের মেয়ে। কিন্তু বিজয় সাহেব আরও সেফটির জন্য পুলিশের সাহায্য নেবে বলে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রচুর গতিতে ড্রাইভ করে থানার সামনে গিয়ে থামে। তারপর সোজা পুলিশ কমান্ডারের রুমে চলে যায়। কমান্ডার বিজয় সাহেবকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ বিজয় দেশের টপ 10 ধনীর মধ্যে একজন।
জি বিজয় সাহেব, কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতেন, আমি চলে যেতাম। শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? না না, সমস্যা নেই, আপনি দাঁড়িয়ে না থেকে বসুন। তারপর কমান্ডার বসলে বিজয় সাহেব বলতে থাকেন, আসলে আমাকে একটা গ্যাং অনেক হুমকি দিচ্ছে আর আমার কোম্পানিকে দখলে নেওয়ার চেষ্টা করতেছে। আপনাকে কিছু পুলিশ দিতে হবে আমাকে, আর নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। শুধু কত পুলিশ লাগবে আর কখন লাগবে বলবেন আমাকে, আমি সব ব্যবস্থা করে দেব। এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর বিজয় সাহেব অফিসে এসে সেদিনের মতো সবাইকে ছুটি দিয়ে দেয় আর মাহফুজকে বিশেষ অনুরোধ করে যেন তার মেয়ের কিছু না হয়। মাহফুজও তার দায়িত্ব ভালোভাবে বুঝে নেয়। আর এদিকে রাজের কাছে খবর পৌঁছে যায় যে বিজয় সাহেব পুলিশের কাছে গিয়েছিল আর পুলিশও তাকে সাহায্য করবে বলে জানিয়েছে। এ কথা শুনে রাজের মাথায় আগুন ধরে যায়। রাজ তখনই তার দলবল নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পর থানার সামনে 8 থেকে 10টা গাড়ি এসে দাঁড়ায়। কমান্ডার গাড়িগুলো দেখে চিনে ফেলে যে এটা রাজের গাড়ি। কমান্ডার রাজকে দেখে উঠে দাঁড়িয়ে যায় আর ভয়েতে ঘামতে শুরু করে। রাজ এসে একটা চেয়ার নিয়ে কমান্ডারের সামনে টেবিলে পা তুলে দিয়ে বসে। ওই কমান্ডার, এই শহরে তোর মোট কত পুলিশ আছে? জি স্যার, মোট 5000 পুলিশ আছে। আমার কত ছেলেপেলে তৈরি করা আছে জানিস? এই শহরে আমার 20,000 ছেলেপেলে তৈরি করা আছে। ওদেরকে একবার বললে তোর কি অবস্থা হবে জানিস? কমান্ডার তো রাজের কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। কিন্তু স্যার, আমাকে এইগুলো বলছেন কেন? বিজয় যে গ্যাংয়ের কথা তোর কাছে বলেছে সেটা আমারই গ্যাং, আর আমি বিজয়ের কোম্পানি নেব বলেছি। তাই তুই ওকে কোনো প্রকার পুলিশে দিয়ে হেল্প করতে পারবি না। আর যদি দেখি যে কোনো পুলিশ দিয়েছিস তাহলে থাক, আর বলা লাগবে না। আমি বিজয় সাহেবকে কোনো প্রকার সাহায্য করব না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর রাজ থানা থেকে বেরিয়ে যায় আর কমান্ডার বিজয়কে ফোন করে বলে যে তাকে পুলিশ দিয়ে সাহায্য করতে পারবে না। এ কথা শুনে বিজয় সাহেবের তো মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি রাতটা কোনো মতে পার করে দিয়ে সকালে অফিসে চলে যায়। কোনো উপায় না পেয়ে বিজয় সাহেব মাহফুজকে ডেকে পাঠায়। একটু পর মাহফুজ আন্ডারগ্রাউন্ড রুম থেকে বসের কাছে চলে যায়। গিয়ে দেখে অতিরিক্ত চিন্তায় বসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বস, আসতে পারি? মাহফুজের কথায় বিজয় সাহেব চমকে ওঠে। মাহফুজ ভেতরে গিয়ে বসের সামনে সোজা হয়ে দাঁড়ায়। আরে তুমি দাঁড়িয়ে থাকলে কেন? বসো ওখানে। মাহফুজ তো অবাক হয়ে গেছে বসের কাণ্ড দেখে। 2 দিন আগেও ওই রকম ব্যবহার করলো আর এখন এত খাতির করতেছে। তারপর মাহফুজ চেয়ারে বসে। বিজয় সাহেব মাহফুজের 2টা হাত জোর করে ধরে ফেলে। পরে পুলিশের কাছে যাওয়ার ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত মাহফুজের কাছে সব বলে। আমার মনে হয় পুলিশকে ওই রাজি হুমকি দিয়েছে। এখন আমি কি করব? আমাকে বাঁচাও মাহফুজ। বস, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখতেছি আর আপনার সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি। এ কথা বলে মাহফুজ আবার নিজের কাজে চলে যায়। না, এবার আমাকেই ব্যবস্থা নিতে হবে। ওই রাজের বংশকেই নিপাত করে দিব। সেদিনের মতো অফিস ছুটি হয়ে যায়। রাতে মাহফুজ রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সোজা বসের বাসায় চলে যায়। বাসার সামনে মাহফুজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় বসের মেয়ে বাসা থেকে বের হয়। মাহফুজকে দেখেই তো বসের মেয়ে ফিদা হয়ে যায়। মাহফুজ এমনিতে দেখতে অনেক স্মার্ট, ফর্সা মুখ, চুলটা মাঝারি আকারে কাটা, তার উপর আবার স্টাইল করে রাখছে। আজকে একটা নীল শার্ট আর সাদা প্যান্ট পরে আসছে। সত্যি বলতে মাহফুজকে অনেক বেশি সুন্দর লাগছে। যে কোনো মেয়েকে ফিদা করতে এতটুকুই যথেষ্ট। তাসফিকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহফুজ তাকে গাড়িতে বসতে বলল। ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন, আপনার কলেজে দেরি হয়ে যাচ্ছে। মাহফুজের কথায় তাসফি চমকে ওঠে। এতক্ষণ মাহফুজকে দেখে তাসফি একটা ঘোরের মধ্যে ছিল। একবার দেখাতেই মাহফুজকে ভালো লেগে যায় তাসফি। তারপর তাসফি গিয়ে গাড়িতে বসে। মাহফুজ ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছুক্ষণ পর তারা কলেজের সামনে এসে পৌঁছায়। তাসফি গাড়ি থেকে নেমে কলেজে চলে যায়। তাসফিকে নামিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। হঠাৎ কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো আর আমাকে দৌড়ে নিয়ে যেতে লাগলো। কিছু না বুঝে ওঠার আগেই এরকম করে নিয়ে যেতে লাগলো। এমনভাবে সবাই মিলে ধরছে যে ছুটতেও পারছি না। এই, তোমরা কারা আর এমনভাবে কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবে, না হলে মাথাটা তোর শরীর থেকে আলাদা হয়ে যাবে। বইয়ে চুপ করে থাকলাম আর তাদের সাথে যেতে লাগলাম। ছেলেগুলো আমাকে রাজের কাছে নিয়ে গেল। আর এই শহরে এমন কেউ নাই যে রাজকে চেনে না, আর আমিও তার ব্যতিক্রম নই। রাজ আমাকে দেখে বলে, এই কুত্তার বাচ্চা, তোর তো দেখছি তোর
বসের উপর খুব মায়া। এবার তোর বসকে বাদ দিয়ে তোর মেয়ের উপর নজরদারি করতেছি। যেখানে আমি তোর বসের মেয়ের দিকে নজর দিয়েছি সেখানে তুই নাক গলাতে গেলি। তোর তো দেখি খুব দরদ। আপনারা শুধু শুধু বসের কোম্পানির উপর নজর দিয়েছেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, আর কোম্পানিকে দখলে নেওয়ার জন্য বসের মেয়ের দিকে নজর দিয়েছেন কেন? রাজ এবার রেগে গিয়ে, ওই ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার কথার উপর কথা বলার? আর আমি কি করব কি না করব সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? এটা বলে রাজ মাহফুজের বুক বরাবর সোজা একটা লাথি মারে, আর মাহফুজ ছুটে গিয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। এত জোরে লাথি মেরেছে যে মাহফুজের মনে হচ্ছে এক্ষুনি যেন দম বেরিয়ে যাবে। এই তোরা কে আছিস? ওই কুত্তাটাকে এমন ভাবে মারবি যেন বাঁচতে না পারে। বলে ভেতরে চলে যায়। সাথে আছে রাজের অনেকগুলো ছেলে এসে আমাকে এলোপাতারি মারতে থাকে। একসময় আর ব্যথা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যায়। রাজের ছেলেরা তখনও মারতে থাকে। একটু পর তারা খেয়াল করে যে মাহফুজের শরীর আর নড়াচড়া করছে না। একজন নাকের কাছে হাত নিয়ে দেখে যে নিঃশ্বাসও নিচ্ছে না। তারপর ছেলেগুলো মাহফুজকে গাড়ি করে রাস্তায় ফেলে দিয়ে আসে। মাহফুজের নিথর দেহ রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। সেই পথ দিয়ে মাহফুজের এক বন্ধু যাচ্ছিল। মাহফুজকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। তারপর এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। এদিকে বিজয় সাহেব এদিক ওদিক পাচারি করছে, কারণ মাহফুজের কলেজ থেকে আসতে এত দেরি হওয়ার কথা নয়। আবার কোনো বিপদ হলো না তো? বস তখন মাহফুজের নাম্বারে ফোন করে। মাহফুজের ফোনটা তখন তাহসিন মাহফুজের বন্ধুর কাছে ছিল। ফোনের স্ক্রিনে বসের নাম ভেসে ওঠে। তাহসিন তখন ফোন রিসিভ করতেই, মাহফুজ তুমি কোথায়? সেই কখন বেরিয়েছ, এখনো আসলে না? তাহসিন প্রথম থেকে শেষ পর্যন্ত বলে মাহফুজের অবস্থা অনেক খারাপ আর ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারপর বিজয় সাহেব ঠিকানা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায়। বিজয় সাহেব মাহফুজের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করেন। এভাবেই 3 দিন কেটে যায় হাসপাতালে। 4 দিনের মাথায় মাহফুজের জ্ঞান ফিরে আসে। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি বস আর তাসফি আমার পাশে বসে আছে। আমি চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলাম যে কোথায় আছি। বস মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। তুমি এখন হাসপাতালে আছো, কোনো সমস্যা নেই, এখন তুমি সম্পূর্ণ নিরাপদ। আমাকে এখানে কে নিয়ে আসলো? তোমার এক বন্ধুই তোমাকে এখানে নিয়ে এসেছে, তার সাথে আরো কয়েকজন আছে, তারা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমি দরজার সামনে তাকাতেই যা দেখলাম তার জন্য মোটর প্রস্তুত ছিলাম না। দেখলাম মাফিয়ার একজন অনেক বড় লিডার সিফাত ভাই দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন গল্প করতেছে, আর পুরো হাসপাতালে মাফিয়ার ছেলেপেলে দিয়ে ভরা। আমার জ্ঞান ফিরছে থেকে সিফাত ভাই আমার কাছে আসলো। সিফাত ভাইয়ের পেছনের দিকে তাহসিন ও রুমের ভিতরে ঢুকলো। তাহসিনকে দেখে তো আমি অবাক। হঠাৎ এই তাহসিন কই থেকে আসলো? মাহফুজ ভাই, এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ ভাই, অনেক ভালো আছে। আপনি হঠাৎ এইখানে? হ্যাঁ ভাই, শুনলাম আপনি হাসপাতালে অ্যাডমিট হয়েছেন, তা দেখতে চলে আসলাম। তারপর সিফাত চোখের ইশারা দিয়ে বিজয় সাহেবকে আর তাসফিকে পাঠিয়ে দিতে বলে। বস আপনি এখন যেতে পারেন, আমি ভালো আছি। আমার বন্ধুরা এখানে আছে, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বস কিছুতেই যাবে না আমাকে এভাবে রেখে। তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দিলাম। বস আর তাসফি হাসপাতাল থেকে চলে গেলে সিফাত ভাই আমার কাছে চেয়ার টেনে নিয়ে বসলো। মাহফুজ ভাই, একবার শুধু বলেন আপনার এরকম অবস্থা কে করেছে? তার মাথা শরীর থেকে আলাদা করে দেব। আপনার গায়ে হাত দেয় কারে তো বড় সাহস? আহা মাহফুজ, শুধু একবার বল কে এই কাজটা তোর সাথে করেছে, শুধু একবার তার নামটা বল। মনে মনে ভাবতে লাগলাম, এখন যদি বলে দিই যে কাজটা কে করেছে তাহলে রাজের গ্যাংকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ সিফাত ভাইয়ের পাওয়ার রাজের থেকে অনেক বেশি, আর সিফাত ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সিফাত ভাই কোনো সমস্যা নেই, আমার কিচ্ছু হবে না। আর এদেরকে শাস্তি করার জন্য আমি নিজেই যথেষ্ট। আর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। আর আপনার সব ছেলেদের নিয়ে চলে যান, না হলে ঝামেলা হতে পারে। ওকে ভাই। তারপর সিফাত ভাই আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। তারপর আমি তাহসিনকে কাছে আসতে বলি। হ্যাঁ বল। তাহসিন হলো আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ডান হাত। আমাকে মেরেছে রাজ। সিফাত ভাইকে যদি রাজদের ব্যাপারে বলতাম তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তাই তোকে বললাম কথাটা। আর হ্যাঁ, আমাকে যারা মেরেছে তাদের সবাইকে বিকালের মধ্যে আমার কাছে চাই। তুই চিন্তা করিস না, বিকেলের মধ্যেই তোর পায়ের নিচে সবগুলোকে ফেলবো। তবে হ্যাঁ, সাবধানে যাস যাতে কোনো বিপদ না হয়। আরে তুই থাকতে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কার আছে? তারপর তাহসিন চলে গেলে আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে বিজয় সাহেব হাসপাতাল থেকে সোজা অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে ভাবতে লাগলেন যে
মাহফুজ তো এখন অসুস্থ, কিন্তু আমারও আমার মেয়ের সেফ থাকার জন্য কাউকে লাগবে, কিন্তু কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। আমার সেফটির জন্য এমন কাউকে লাগবে যাকে আমি বিশ্বাস করতে পারি। বিজয় সাহেব অনেক ভাবছেন, কিন্তু কাকে ঠিক করবেন ভেবে পাচ্ছেন না। হঠাৎই বিজয় সাহেবের মনে পড়ল একটা গ্যাংয়ের কথা, যেই গ্যাংয়ের লিডার হলো তুহিন, আর তুহিনের সাথে বিজয় সাহেবের অনেক ভালো সম্পর্ক আছে। রাজ, তুমি যতই আমাকে ভয় দেখাও না কেন, আমাকে পিছু হটানো এত সোজা নয়। তখনই বিজয় সাহেব তুহিনের আস্তানার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর তুহিনের আস্তানায় গিয়ে পৌঁছালো। তুহিন বিজয় সাহেবকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আরে বিজয় আঙ্কেল যে, কি অবস্থা আপনার? তুহিনের বয়স বিজয় সাহেবের ছেলের মতো, তাই আঙ্কেল বলেই ডাকে। এই কে আছিস, আঙ্কেলকে বসতে দে। তারপর তুহিনের ছেলেরা বিজয় সাহেবকে বসতে দেয়। বলুন আঙ্কেল, এতদিন পর আপনার এই ছেলেকে স্মরণ করলেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বলুন আঙ্কেল, আমি সব সময় আপনার সাথে আছি। আমাদের এখন জীবনটা সংকটের মধ্যে আছে। একটা গ্যাং আমাদের উপর নজর দিয়েছে, বিশেষ করে আমাদের কোম্পানির উপর। আবার আমার একমাত্র মেয়ের দিকেও নজর পড়েছে ওদের। তাই কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার বিষয়টা দেখতেছি। আমি আমার ছেলেদেরকে আপনার গার্ড দেওয়ার জন্য পাঠিয়ে দেব। আপনি এখন নিশ্চিন্তে থাকুন। তারপর বিজয় সাহেব অফিসে চলে যান। অফিসে গিয়ে নিজের কেবিনে যান, কারণ অফিসের কিছু কাজ বাদ পড়ে আছে। বিজয় সাহেব কাজ করতেছে এমন সময় নীলা আসে। স্যার আসতে পারি? হ্যাঁ নীলা যে, ভেতরে আসো। কোনো কাজ আছে নিশ্চয়ই? জি স্যার, আপনার একটু খোঁজ নেওয়ার জন্য আসলাম, আর মাহফুজের কি অবস্থা তাই জানার জন্য আসলাম। হ্যাঁ, আমি এখন ভালো আছি, আর মাহফুজ হাসপাতালে আছে। তুমি চাইলে দেখা করতে যেতে পারো। ধন্যবাদ স্যার। তারপর নীলা বসের কেবিন থেকে বের হয়ে নিজের কাজে চলে যায়, আর ভাবে যে কাল সকালে মাহফুজের সাথে দেখা করতে যাবে। বিকেলবেলার দিকে মাহফুজের ঘুম ভাঙে। তখন নার্স এসে চেক করে যায়। নার্স যাওয়ার পরে মাহফুজ উঠে বসে, কারণ ওর শুয়ে থাকতে ভালো লাগছে না। তখনই কেবিনে তাহসিন ঢুকলো আর মাহফুজের কাছে এসে দাঁড়ালো। মাহফুজ, ওদের 5টাকে ধরে নিয়ে আসছি, আর আমাদের গোডাউনে আটকে রেখেছি। প্রথমে তো কেউ বলতেই চাইছিল না, পরে উপায় না পেয়ে ওদের মাথায় গুলি ঠেকাতেই স্বীকার করলো। তোর কোনো সমস্যা হয়নি তো? আরে না, সমস্যা হবে কেন? আমরা একসাথেই 20 জন গিয়েছিলাম, আর তুই থাকতে কারোর এই ক্ষমতা নেই আমাকে টাচ করার। ঠিক, সাথে ভালো কাজ করেছিস। এখন থেকে ওদেরকে জামাই আদরে রাখ। আমি সুস্থ হওয়ার পর ওদের ব্যবস্থা নেব। তুই এখন নিলয় আর হাবিবকে রাজের ছেলেদের সাথে মিশে যেতে বলবি, যেন কেউ বুঝতে না পারে। তারপর ওদের কাজ হলো রাজ কখন কি করে সব আমাকে জানানো। নিলয় আর হাবিব হলো মাহফুজের ইনফর্মার। তারপর তাহসিন মাহফুজের খাবার দিয়ে বিদায় নিয়ে গোডাউনে চলে যায়। মাহফুজ বসে খেতে থাকে, কারণ খাওয়ার পরে ওষুধ খেতে হবে। এমন সময় তাসফি মাহফুজের কেবিনে ঢুকলো। তাসফিকে দেখে তো মাহফুজ অনেক অবাক হলো। একটু উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরের ব্যথায় সম্ভব হলো না। এই, আপনি কি করছেন? আমাকে দেখে বসতে হবে না। আর আপনার শরীর এখনো ভালো হয়নি, আপনি শুয়ে থাকুন। তারপর আর কি, তাসফির কথায় শুয়ে থাকলাম। তারপর তাসফি আমার কাছে চেয়ার টেনে নিয়ে বসলো। আপনার শরীর এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন অনেকটা ভালো লাগছে। আপনার শরীর কেমন আছে? তাসফি অনেকটা রেগে গিয়ে, এই, আমাকে আপনি করে বলছেন কেন? আমি কি আপনার সিনিয়র নাকি? না মানে মানেটারে কিচ্ছু জানি না। আমাকে এখন থেকে তুমি করে বলবেন, তাই জানি। তাসফির হঠাৎ এমন রেগে যাওয়াতে ভয় পেয়ে যায়। আচ্ছা, এখন থেকে তুমি করিয়ে বলবো। তুমি করেই বলতে হবে। আর শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। তারপর তাসফি আমাকে যা বললো সেটা শুনে পুরো অবাক হয়ে গেলাম। হ্যাঁ বলবো নাকি না বলবো কিছুই বুঝতে পারছি না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। আপনি প্রথম যেদিন আমাকে কলেজে নেওয়ার জন্য আমাদের বাসায় গিয়েছিলেন, সেই দিনই আপনাকে প্রথম দেখে আপনাকে ভালো লেগে যায়। জীবনে কাউকে ভালোবাসলাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে কি আপনার পছন্দ হয়? মাহফুজ তো তাসফির কথায় কি বলবে ভেবে পাচ্ছে না, একদম চুপ হয়ে আছে। মাহফুজের চুপ থাকা দেখে তাসফি আবার বলে উঠল, এই, আপনি চুপ করে আছেন কেন? আমাকে আপনার ভালো লাগে কি না তাই বলুন। দেখো তাসফি, সেটা কিভাবে সম্ভব? আমার মতো একজন বডিগার্ডকে তুমি ভালোবাসো। তোমার বাবা জানলে তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। তাছাড়া আমার আসল পরিচয় তুমি জানো না। আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে ঘৃণা করতে। আমি কিছু শুনতে চাই না, ব্যাস।
আপনি সুস্থ হওয়া পর্যন্ত ভাবার সময় দিলাম, তারপর আপনার সিদ্ধান্ত জানাবেন। বলে তাসফি চলে গেল। আমি তো তাসফির চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি জল্লাদ মেরে বাবা, মেয়েটা বলে কি? আর তাসফি তো জানে না যে আমি খারাপ কাজ করি। তবে তাসফিকে দেখতে কিন্তু একদম হুট পরির মতো। সত্যি বলতে গেলে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর খাওয়া শেষ করে ওষুধ খেয়ে একটু শুয়ে থাকলাম। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে আছে। তহিন তার অনেকগুলো ছেলে পাঠিয়েছে বিজয় সাহেবের সিকিউরিটির জন্য। ছেলেগুলো অফিসে এসে বিজয় সাহেবের কেবিনে ঢুকে যায়। কে তোমরা আর কি চাও? আমাদেরকে তুহিন ভাই পাঠিয়েছে। ও আচ্ছা, তোমরা তুহিনের লোক। আচ্ছা, আমার কোম্পানিকে ভালোভাবে পাহারা দিবে, বিশেষ করে আমার মেয়েকে সেফ রাখবে, এটাই তোমাদের প্রধান দায়িত্ব। ছেলেগুলো নিজেদের কাজ বুঝে নিয়ে নিজেদের কাজে চলে যায়। এখন বিজয় সাহেব একটু শান্তি পেলেন। তখনই নীলা বিজয় সাহেবের কেবিনে আসলো। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি স্যার। আরেকটা কথা স্যার, আমি একটু মাহফুজের সাথে দেখা করতে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। ওকে যাও, কোনো সমস্যা নেই, দেখা করে আসো। তারপর নীলা অফিস থেকে বেরিয়ে হাসপাতালে চলে যায়। তারপর মাহফুজের কেবিনে যায়। ওহ নীলা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, আমিও এখন ভালো আছি। এভাবেই কিছুক্ষণ কথা বলে নীলা আবার অফিসে চলে যায়। মাহফুজের এখন বেশ ভালো লাগছে। দুপুরে ডক্টর এসে মাহফুজকে চেক করে রিলিজ করে দেয়। তারপর তাহসিন এসে মাহফুজকে বাসায় নিয়ে যায়। কিরে তাহসিন, মালকোটের কি অবস্থা? ভালোভাবে রাখছি, যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখছি। ওকে ঠিক আছে, আজ বিকাল পর্যন্ত জামাই আদরে রাখ, বিকালে এসে আমি মিষ্টি মুখ করাবো ওদের। ওকে, তুই এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নে, এখন পরে গোডাউনে আসবি। বলে তাহসিন চলে যায়। আমিও কাপড়গুলো খুলে ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেলাম। এতদিন হাসপাতালে শুয়ে থেকে শরীরে জং ধরে গেছে। অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম, তারপর ওয়াশরুম থেকে বের হয়ে কিছু খেয়ে নিলাম। এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে গেল। তখন গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পর গোডাউনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাজের 5টা ছেলেকে তাহসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমি ওদের কাছে যেতে ওদের মধ্য থেকে একজন বলে উঠল, ওই তোর নামে আমরা রাস্তায় ফেলে দিয়ে আসলাম, তাহলে বেঁচে গেলি কেমন করে? কুত্থার বাচ্চা, বাপ কি কখনো মরে নাকি? আমি মারা গেলে তোদের শরীর থেকে জানটা আলাদা করবে কে? বলে সুজুরে বুকের মধ্যে একটা লাথি মারলাম। আমার আসল পরিচয় আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি একবার জানতি তাহলে দম আটকে মারা যেতি। তারপর তাহসিনকে বললাম মোটা একটা রড আর কাটার নিয়ে আসতে। তাহসিন এসে রড আর কাটার দিয়ে গেল। রড হাতে নিয়ে 5টাকে এক জায়গা করে সজুরে পায়ে বাড়ি দিলাম। সাথে সাথে মট করে হাড় ভাঙ্গার শব্দ হলো, আর ওরা মাকে বলে চিৎকার করে উঠল। তারপর কাটার নিয়ে একটার কাছে গেলাম। কাটারটা আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে কাটার ছাপ দিতেই একটা আঙ্গুল আলাদা হয়ে গেল। সাথে সাথে ষাঁড়ের মতো চিৎকার দিয়ে উঠল। বাকিগুলো হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না বুঝে এমনটা করে ফেলেছি, দয়া করে আমাদেরকে মেরো না। কেন রে কুত্থার বাচ্চা, আমাকে মারার সময় এই কথাগুলো তোদের মনে ছিল না? এখন তো তোদের জামাই আদর করব। বলি কাটার দিয়ে লুপাতারি ওদের বুকে মারতে থাকলাম। তারপর বাকিগুলোরও সব কয়টা আঙ্গুল কেটে দিলাম। অনেক রক্ত পড়তেছিল, তাই টেপ দিয়ে আঙ্গুলের মাথায় বেঁচে দিলাম। তখন সব কয়টা গলা কাটা মুরগির মতো করতেছিল। সাথে সাথে ওদের বুক থেকে অজুর দ্বারায় রক্ত পড়তে লাগলো। এভাবে আর কিছুক্ষণ থাকলে ওদের জীবন চলে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ওদেরকে বেশি কষ্ট দিব না। আমার পরিচয় শুনলে ওদের মরতে একটু সুবিধা হবে। তখন ওদের কানের কাছে মুখ নিয়ে আমার পরিচয়টা বললাম। সাথে সাথে ওদের চোখগুলো বড় বড় হয়ে গেল আর দম আটকে মারা গেল। তাহসিনকে বললাম ওদের লাশগুলো শহরের মেইন পয়েন্টে ঝুলিয়ে রেখে আসতে, যাতে শহরের সবাই দেখতে পারে। তারপর বাসায় চলে গেলাম। হ্যাঁ, এখন একটু শান্তি লাগছে ওদেরকে মেরে। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। অপরিচিত নাম্বার বলে প্রথমে ধরলাম না, দ্বিতীয়বার আবার ফোন আসলো। এবার ফোন রিসিভ করতে মেয়েলি কণ্ঠ আসলো। হ্যালো, কে বলছেন? আমি। আরে আমিটাকে দেখুন, পরিচয় দিলে দিন, আর না হয় ফোনটা কেটে দিন। আরে এত রেগে যাচ্ছেন কেন? আমি তাসফি। ও তাসফি, আসলে হঠাৎ করে ফোন দিলে তো। কেন, ফোন দিতে পারি না নাকি? না সেটা নয়, কিন্তু আমার নাম্বার পেলে কোথায়? যাকে ভালোবাসি তার নাম্বার পেতে সময় লাগে নাকি? আচ্ছা, আমাকে আপনার ভালো লাগে নাকি সেটা বলেন। তাসফির কথা শুনে চুপ হয়ে গেলাম। এত কথার মধ্যে আবার এই কথা কেন? মেয়েটা আসলেই পাগলি। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন আমাকে আপনার ভালো লাগে কি না। আমি আর কোনো অজুহাত শুনবো না।
আমি জীবনে এই প্রথম কাউকে ভালোবাসলাম। আর এখন যদি না বলেন তাহলে কিন্তু খারাপ কিছু করে ফেলবো। মনে মনে না, কি যে করি মেয়েটাকে নিয়ে। এখন না বলে যদি কিছু করে বসে তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। কি হলো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবাকে মেনে নিবে? মেনে নেবে, কারণ আমি যা বলি আমার বাবা তাই শোনে। আমার সুখের জন্য বাবা সব কিছু করবে। তারপর তাসফিরের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে উঠে অফিসে যেতে হবে। অনেক দিন যাওয়া হয় না। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শহরে হইচই লেগে গেছে। মাফিয়ার ছেলেগুলোকে এত খারাপভাবে কে মারলো? এদিকে রাজের অবস্থা তো আরো খারাপ। রাজ তো পুরো পাগল হয়ে গেছে, ওর ছেলেদের খুনিকে ধরবে, কিন্তু মাহফুজকে ওদের মাফিয়ার 14 গোষ্ঠী চেষ্টা করলেও ধরতে পারবে না। মাহফুজ নিশ্চিন্তে বসে আছে, যেন কিছু জানিই না। অফিসের সময় হয়ে যাচ্ছে বলে ওয়াশরুমে যায় শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের ড্রেস পরে নেয়। বাসা থেকে বের হবে এমন সময় ফোনটা বেজে ওঠে। তারপর ফোনটা রিসিভ করে যা শুনে তাতে তো মাহফুজের হুশই উড়ে যায়। হ্যাঁ নিলয়, বল কি অবস্থা? নিলয় হলো মাহফুজের ইনফর্মার। ভাই, রাজ তো বিজয় সাহেবের বাড়িতে মাইন ফিট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আর মাইনের সাথে বিজয় সাহেব এবং তার মেয়েকে উড়িয়ে দিবে। কি বলিস কি তুই নিলয়? তোর মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছিস নাকি তুই? না ভাই, আমার মাথা একদম ঠিকই আছে। রাজের সাথে থেকে শুধু ওদের এই প্ল্যান সম্পর্কে যা জানলাম তাই বললাম আপনাকে। তারপর ফোন রেখে দিলাম। নিলয়ের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে কি করব। পরে চিন্তা করলাম যে রাজ তো শুধু প্ল্যানই করেছে, কাজ করতে দেরি আছে। ততদিনে আমি রাজের সব প্ল্যান বিফল করে দিব। এরপর অফিসে রওনা দিলাম। বাসা থেকে বের হতেই আবার ফোনটা বেজে উঠলো, কিন্তু স্ক্রিনে তাকিয়ে দেখলাম যে বস ফোন করেছে। হ্যাঁ বস, বলেন। মাহফুজ, কোথায় আছো তুমি? তাসফিয়াকে তো কলেজে নিতে হবে, তাড়াতাড়ি বাসে আসো। মনে মনে বলছি, ওহ আমার তো সেই কথা মনে নেই। নীলের কথাই তো বলেই গেছিলাম। তারপর বসের বাসার দিকে রওনা দিলাম। একটুবার বসের বাসায় পৌঁছে গেলাম। গিয়ে থেকে তাসফি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজ খুব সুন্দর করে সেজেছে। আমি গাড়ির সামনে যেতেই তাসফি বলে উঠল, আচ্ছা আজ আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে, একদম হুড়পড়ির মতো। আমার কথা শুনে তাসফি দেখলাম লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি ড্রাইভিং করতেছি আর খেয়াল করতেছি তাসফি লুকিং গ্লাস দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর তাসফির কলেজের সামনে চলে আসলাম। তাসফি গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো। আচ্ছা, আমরা তো দুজনকে ভালোবাসি, এখন থেকে কি তুমি করে বলতে পারি? একা তো বলেই লজ্জায় মাথা নিচু করে ফেললো। এই মেয়ে যে এত লজ্জা নিয়ে কিভাবে বেঁচে আছে। হ্যাঁ, তুমি করে বলতে পারো। ধন্যবাদ তোমাকে। বলি কলেজের ভিতরে চলে গেল। তারপর আমি অফিসের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম, কিন্তু গেটের সামনে যেতে একটু অবাক হলাম, কারণ গেটে পাহারা দিচ্ছে সবার এই নতুন মুখ। মাহফুজ কিছুই বুঝতে পারলো না যে ব্যাপারটা কি। সোজা নিজের কাজে আন্ডারগ্রাউন্ড রুমে চলে গেল। ওদিকে রাজ তার ছেলেদের সাথে বসে আছে। এমন সময় রাজের ইনফর্মার এসে রাজের সামনে দাঁড়ালো। কিরে, কোনো নতুন খবর পেলি নাকি? বস, একেবারে তাজা খবর। বিজয় সাহেব তুহিনের কাছে গিয়েছিল কিছু ছেলেকে দেওয়ার জন্য, যাতে করে কোম্পানির সিকিউরিটি গার্ডের বিষয়টা নিশ্চিত করতে পারে। ওই ছোট লোকের বাচ্চাকে ওর মেয়ে সহ মাইন দিয়ে উড়িয়ে দেব। ওর বাড়ি আর কোম্পানি কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। এই সবই তুহিনকে ফোন করে আসতে বল। তারপর শফিক ফোন করে তুহিনকে আসতে বলে। শফিক হলো রাজের ডান হাত। ফোন করার একটু পরেই তুহিন চলে আসে রাজের আড্ডায়। তুহিন এসে রাজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাজ তুহিনকে কন্ট্রোল করে। জি বস, বলুন, হঠাৎ জরুরি তলব করলেন যে? তুহিন, তুই বলে বিজয় সাহেবের কোম্পানিতে তো ছেলেদের পাঠিয়েছিলি? জি বস, উনি আমাকে ছেলের মতো দেখেন। আমার কাছে এসে বললেন যে একটা গ্যাং ওনাকে হুমকি দিয়েছে, ওনার সেফটি দরকার, তাই আমার ছেলেদেরকে পাঠিয়েছি। তুই কি জানিস যে সেই গ্যাংটা কে? সেইটা হলো আমার গ্যাং, আর আমার চোখ পড়ছে বিজয়ের কোম্পানির দিকে। জি বস, আমি জানতাম না যে ওইটা আপনার গ্যাং। আমি এখনই আমার ছেলেদেরকে ফিরিয়ে আনতেছি। তখন তুহিন তার ছেলেদেরকে ফিরে আসতে বলে। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে কাজ করতেছে। একটা বড় প্রজেক্ট তার হাতে আসাতে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। এমন সময় তুহিনের ছেলেরা বিজয় সাহেবের কেবিনে আসে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, বিজয় সাহেব, আমাদের বস আমাদেরকে এখনই ফিরে যেতে বলেছেন আর পাহারা দিতে নিষেধ করেছেন, তাই আমরা চলে যাচ্ছি। বিজয় সাহেব কাজ করতেছিল। ছেলেদের কথায় বিজয় সাহেব চমকে উঠলেন। পাহারা দিতে নিষেধ করছে মানে? কি বলছো তোমরা? মাথা ঠিক আছে তো তোমাদের?
এত কথা শোনার সময় আমাদের কাছে নাই। আমাদের কাছে অর্ডার আসছে চলে যাওয়ার জন্য, তাই দেরি করা সম্ভব না। আপনি দয়া করে বসের সাথে কথা বলেন। বলে ছেলেগুলো চলে যায়। বিজয় তো অনেক অবাক হয়েছে ছেলেগুলোর কথা শুনে, কিন্তু তুহিন হঠাৎ এমন করলো কেন? বিজয় সাহেব যেন কিছুতেই মিলাতে পারছে না তুহিনের ব্যবহার। বিজয় সাহেব সাথে সাথে তুহিনকে ফোন দেয়। একবার বাজতেই তুহিন ফোন ওঠায়। তুহিন, তুমি বলে তোমার ছেলেদের ফিরিয়ে নিয়েছো? হ্যাঁ আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় নাই আমার কাছে। আমাকে ওপর থেকে এর কারণে চাপ দেওয়া হচ্ছে, তাই আমি পারবো না, আমাকে মাফ করবেন। বলেই ফোনটা কেটে দিল। বিজয় তো তুহিনের কথা শুনে ভেঙে পড়ছে। তুহিন ছিল নিজের ছেলের মতো। বিজয় সাহেব টেবিলের উপর মাথা রেখে ভাবতে লাগলেন কি করা যায়, কারণ কোম্পানির সেফটির জন্যই তুহিনের ছেলেদের আনছিল। বিজয় সাহেব সিদ্ধান্ত নিলেন যে এবার মাহফুজকেই সমস্ত কিছু দায়িত্ব দিবে, কারণ মাহফুজকে বিজয় সাহেবের মনে ধরে গেছে। মাহফুজ এতদিন ধরে নিজের ছেলের মতো কোম্পানি আর বিজয় সাহেবের পরিবারের দেখাশোনা করছে। মাহফুজ আন্ডারগ্রাউন্ড রুমে বসে সবগুলো সিসি ক্যামেরার দিকে নজর রাখছে। কোম্পানির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা লাগানো আছে। এখন শুধু বিজয় সাহেবের বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগাতে হবে, যাতে করে বাড়িতে বসেই সবকিছুর উপর নজর রাখা যায়। তারপর আমি বিজয় সাহেবের কাছ থেকে ছুটি নিলাম বাইরে যাব বলে, কিন্তু আসল উদ্দেশ্য হলো তার বাড়ির সিসি ক্যামেরা লাগানো। কিন্তু গেটের কাছে আসতেই দেখি সে অচেনা ছেলেগুলো একটাও নাই। মনের মধ্যে তখন একটু খটকা লাগলো। যাই হোক, বসের কাছ থেকে জেনে নিব বিষয়টা। তারপর বিজয় সাহেবের বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিয়ে আসলাম। অফিসে ঢুকবো এমন সময় ফোন এলো, থাকে দেখে আননোন নাম্বার। ফোন রিসিভ হয়ে গেল, বুঝলাম যে বসের ফোনে ফোন এসেছে। তারপর ফোনটা কানে নিলাম। হ্যালো, কে বলছেন? আমি তোর বাপ রাজ রে। তুই আবার কেন ফোন দিয়েছিস? তোর কিছু কথা বলি। তোর কাছে কোম্পানি চেয়েছিলাম, নিজের ইচ্ছায় দিসনি। কোম্পানিকে পাবো বলে আশাই ছিলাম, কিন্তু তোর মেয়েকে দেখলাম সেদিন। তোর মেয়ে তো পুরাই ঝাক্কাস দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এখন তোর কাছে দুটো অপশন, হয় তোর মেয়েকে দিবি আর না হয় তোর কোম্পানি। যদি তাও না করিস তাহলে তোর মেয়েকে খুঁজে পাবি না, আর মাইনের ধাক্কায় তোর অফিসার বাড়ি কিছুই খুঁজে পাবি না। বলেই রাজ ফোনটা কেটে দেয়। রাজের কথা শুনে মাহফুজের মাথায় তো রক্ত উঠে যায়। রাজের এত বড় সাহস হয় কি করে তাশফিকে নিয়ে এত বড় কথা বলার? এই মাফিয়াদের কারণে পরিবার থেকে ঝরে গিয়েছি, আর ঝরে যাওয়ার কারণের মধ্যে রাজেরও হাত ছিল। তাই প্রথমে রাজকে শেষ করতে হবে, আর এটার জন্য মাহফুজকে আগের জীবনে ফিরে যেতে হবে। তারপর অফিস যেতেই বসের ডাক পড়লো। বসের কেবিনে গেল। হ্যাঁ মাহফুজ, এসো, ভেতরে এসো। তারপর ভিতরে গিয়ে বসের সামনে বসলাম। শোনো মাহফুজ, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজটা আমার ব্যক্তিগত, আর আমি একমাত্র তোমাকেই ভরসা করি। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো মাহফুজ, রাজের নজর আমার কোম্পানির সাথে আমার মেয়ের দিকেও পড়ছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি। এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। বসের যা কথা শুনে তো বুকের বাম পাশে চিনচিন ব্যথা করতে শুরু করলো। জীবনে একজনকে ভালোবাসলাম, তা অন্যের হয়ে যাবে। ঠিক আছে বস, যখন প্রয়োজন হবে আমাকে বলবেন, বলে মন খারাপ করে বসের কেবিন থেকে বেরিয়ে গেলাম। তারপর নিজের কাজে চলে গেলাম। এদিকে রাজার তো প্ল্যান হয়ে গেছে, মাইন্ড ফিট করবে আর বিজয় সাহেবের মেয়েকে তুলে আনবে। রাজের কাছে যে মাহফুজের ইনফরমাল ঢুকে আছে সেই বিষয়টা রাজ জানে না। রাজ ও ছেলেদের দিয়ে আড্ডার বসে আছে, এমন সময় সিফাত ভাই আসে। সিফাত ভাইকে দেখে রাজ দাঁড়িয়ে যায়। সিফাত ভাই, আপনি এখানে হঠাৎ করে? কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, তোর কি খবর? এই আপনার জন্য ভালো আছি। তো বলুন, কি কাজে আসলেন আমার কাছে? শোন রাজ, ভালো খবর আছে। আমি জানি তুই বিজয়ের কোম্পানিটাকে টার্গেট করেছিস, আবার প্রথম দেখাতে তার মেয়েকেও তোর ভালো লেগেছে। অতএব বিজয়ের মেয়েকে তুলে দিতে পারলে বিজয় দুর্বল হয়ে যাবে। কিন্তু ওইখানে মাফিয়া কিং মাহফুজ বসে আছে, যার আন্ডারে আমরা কাজ করি। বলেন কি সিফাত ভাই? মাফিয়া কিং মাহফুজকে তো আমরা মেরে ফেলার জন্য অধীরা করে বসে আছি, কিন্তু এই মাহফুজ যে কোথায় থাকে তাই তো জানতাম না। এখন তো মারার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আরও একটা কথা জানতে পারি যে মাহফুজ বিজয়ের মেয়েকে ভালোবাসে। অতএব বিজয়ের মেয়েকে জিম্মি করলেই মাহফুজ তোর হাতের নাগালে। আর আমিও মাহফুজকে মারার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতেছিলাম না। এইবার সুযোগ পাইছি মাহফুজকে মারার। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি আজ রাতেই সব ব্যবস্থা করতেছি।
মাহফুজের ইনফর্মার হাবিব আর নিলয় রাজের এই প্ল্যান শুনে সাথে সাথে মাহফুজকে ফোন দেয়। মাহফুজ একটু বিশ্রাম নিচ্ছে আর তখনই ফোনটা বেজে ওঠে। হ্যাঁ হাবিব বল, কি খবর? ভাই একদম তাজা খবর আছে। তারপর হাবিব রাজের প্ল্যান সম্পর্কে মাহফুজকে সব জানিয়ে দেয়। আর সিফাত ভাই আপনাকে মারার প্ল্যান করছে। ঠিক আছে, প্ল্যান আমার কাছেও আছে। আর কালই রাজের শেষ দিন, তুই শুধু একটা কাজ কর, রাজের কাছে খবর পৌঁছে দে যে বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। বাকি সব আমি করব। ঠিক আছে ভাই। তারপর হাবিব রাজের কাছে খবর পৌঁছে দেয় যে বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করেছে। এ কথা শুনেই তো রাজের মাথায় আগুন ধরে যায়। বিষয়ের বাচ্চা এত বড় সাহস যে ওর মেয়ের বিয়ে ঠিক করে। যেখানে আমি ওর মেয়েকে চাইছি, কালই ওর মেয়ে আর ওকে ধরে আনবো, আর মাইন দিয়ে কোম্পানি বাড়ি সব উড়িয়ে দেবো। এদিকে মাহফুজ অন্য প্ল্যান করে বসে আছে। ওই রাজকে কালই মাটির সাথে মিশিয়ে দিবে। এতদিন চুপ ছিল, কিন্তু এখন আর নয়। মাহফুজ তাহসিনের কাছে ফোন দেয়। তাহসিন, তুই কোথায় আছিস? এই তো এই জায়গায় একটু কাজে আসছে। আজ বিকালে মাফিয়ার সব ছেলেদের খবর দিয়ে আড্ডায় আসতে বল। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। বিকেলে অফিস ছুটি হলে মাহফুজ বাসায় চলে যায়। বাসায় গিয়ে রেডি হয়ে আড্ডায় চলে যায়। গিয়ে দেখে আগে থেকে সবাই এসে বসে আছে। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। তারপর মাহফুজ একটি চেয়ারে গিয়ে বসে। হ্যাঁ বল মাহফুজ, কি জন্য ডেকেছিস? শোন তোরা সবাই, রাজ আমাকে মেরে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা করেছে, আর টার্গেট করেছে বিজয় সাহেব আর তাসফিকে। ওরা জেনে গেছে যে আমি তাসফিকে ভালোবাসি, তাই তাসফিকে দিয়ে আমাকে ধরবে। বিজয় সাহেবকে মাইন দিয়ে উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছে। রাজ মনে হয় আজ রাতেই মাইন লাগবে বিজয় সাহেবের কোম্পানি আর বাড়ির চারপাশে। ওরা কিছুই করতে পারবে না, আমরা সবাই আছি। আর শোন তাহসিন, তুই আমাদের ছেলেদের দুইটা গ্রুপ কর। একটা গ্রুপ রাজের সব মাইনগুলো ফিউজ করে দিবে, আর একটা গ্রুপ কাজ হলো রাজের আড্ডা জায়গার চারপাশে যত আড্ডাখানা আছে সবগুলোর চারপাশে মাইন লাগানো। ওকে, সবকিছু হয়ে যাবে, তুই নিশ্চিন্তে থাক। তারপর মাহফুজ বাসায় চলে যায়। ওদিকে মাহফুজের ধারণা অনুযায়ী রাজের ছেলেরা রাতেই কোম্পানি আর বিজয় সাহেবের বাড়ির চারপাশে মাইন লাগিয়ে দিয়ে যায়। মাহফুজ তো আগে থেকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, তাই সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেল যেখানে মাইনগুলো লাগিয়েছিল। তারপর মাহফুজ সেই ভিডিওটা তাহসিনের কাছে পাঠিয়ে দেয় আর সবগুলো মাইন নষ্ট করে দিতে বলে। তারপর ঘুমিয়ে যায়। তাহসিনও কাজে লেগে যায় ছেলেপেলে নিয়ে। রাতের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলে। মাহফুজ সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসে পৌঁছে মন দিয়ে কাজ করতে থাকে। এভাবেই দুপুর হয়ে যায়। হঠাৎ মাহফুজের কাছে একটা ফোন আসে। মাহফুজ ফোনটা রিসিভ করতেই রাজ বলে ওঠে, মাহফুজ, তুই কি ভেবেছিস তোর ইনফর্মার দিয়ে আমার সব তথ্য নিয়ে নিবি? সেটা কখনোই সম্ভব নয়, কারণ তোর ইনফর্মারকে আমি বন্দি করে ফেলেছি। এই নে ওর গলা শোন। তারপর রাজ হাবিবা নিলয়ের মুখের কাছে ফোনটা ধরে। ভাই আমাদের কিছুই হবে না, আপনি আছেন তো, আমরা জানি আপনি আমাদের বাঁচাবেন। বলতেই রাজ ফোনটা নিয়ে নেয়। এদিকে মাহফুজ রাজের মুখ থেকে বিজয় সাহেবের কথা শোনার জন্য বসে আছে, কারণ মাহফুজ জানে যে বিজয় সাহেব আর তাহসিনকে রাজ তুলে নিয়ে গেছে। মাহফুজ শোন, আর একটা কথা, তোর ভালোবাসার তাসফি আর বিজয়কে তুলে নিয়ে এসেছি। যদি সবাইকে বাঁচাতে চাস তাহলে আজ সন্ধ্যায় আমাদের আড্ডায় চলে আয়। আমি মেসেজে ঠিকানা দিচ্ছি, আর হ্যাঁ, একাই আসবি, কোনো অস্ত্র ছাড়া। বলেই ফোনটা কেটে দেয়। মাহফুজ এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল এত সময় ধরে, কারণ আজই রাজের শেষ করে দিবে। মাহফুজ তখনই তাহসিনকে ফোন দেয়। হ্যাঁ বল, কি করতে হবে? শোন তাহসিন, রাজ আমাকে ওদের আড্ডা যেতে বলেছে আজ সন্ধ্যায়, আর আমাকে একা যেতে বলেছে। আমি জানি ওরা আমাকে মেরে ফেলার জন্য ওইখানে সবকিছুর ফাঁদ তৈরি করেছে। তুই 3000 ছেলে নিয়ে রাজের আড্ডার চারপাশে সেট হয়ে যা, আর সবাই স্নেপার নিয়ে যাবি। আমি ইশারা দিলেই শুরু করে দিবি। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে, তুই নিশ্চিন্তে চলে যা। তারপর মাহফুজ বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাটের নিচ থেকে মেশিনটা বের করে। অনেকদিন ধরে মেশিনটা ব্যবহার করা হয় না। তারপর 2 মাথাওয়ালা ছুরিটা বের করে। এতদিন পর আজ ছুরিটা রক্তের স্বাদ পাবে। সন্ধ্যের দিকে মাহফুজ রাজের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। আড্ডায় ঢোকার সময় মাহফুজকে চেক করতে থাকে, কিন্তু মাহফুজ মেশিন আর ছুরি এমনভাবে রেখেছে যে রাজের ছেলেগুলো চেক করেও পেল না। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখে রাজের সব ছেলেরা ঘিরে ধরে। মাহফুজ কোনার দিকে চোখ করে দেখে তাসফি আর বিজয় সাহেবকে বেঁধে রাখছে। ওদের পাশে হাবিবা নিলয়কে বেঁধে রাখছে। সবারই মুখ বাঁধা।
তাসফি আর বিজয় সাহেব তো মাহফুজকে এখানে দেখে প্রচন্ড অবাক হয়েছে। মাহফুজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহফুজ তাসফির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে রাজ বেরিয়ে আসে। রাজ এসে একটা হাসি দেয়। কিরে, শেষ পর্যন্ত আমার ফাঁদে পা দিলি। তোরে তো আজকে জমের বাড়ি পাঠাবো, তৈরি হয়েছে। মাহফুজ জোরে হেসে দেয়। তুই শেষ করবি আমাকে? আমি অনেক দিন ধরে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছি, কিন্তু তোর জন্য আজ পর্যন্ত পারলাম না। আজ কে কাকে জমের বাড়ি পাঠায় তাই দেখ। আজই তোর জীবনের শেষ দিন। তাহলে আগে তোর সামনেই তোর বসের কোম্পানি আর বাড়ি উড়িয়ে দেব। বলে ফোনটা বের করে আর ল্যাপটপ অন করে। ল্যাপটপে বিজয় সাহেবের বাড়ি আর কোম্পানির লাইভ ভিডিও প্লে হচ্ছে। এইবার সব মাইন দিয়ে উড়িয়ে দেব, আর সবাই তাকিয়ে দেখবি। বলে ফোনের বাটনে চাপ দেয়, কিন্তু মাইন বিস্ফোরণ হয় না। রাজ তো অনেক অবাক হয়েছে। এভাবে সবগুলো মাইনের সুইচ চাপে, কিন্তু একটাও বিস্ফোরণ হয় না। আমি কি তোর মতো এরকম কাঁচা কাজ করি? আমার মাফিয়ার দলে কাজ করিস আর আমাকে শেখাবি কাজ কাকে বলে? তারপর মাহফুজ ফোনটা বের করে রাজের অন্য আড্ডার জায়গাগুলো লাইভ ভিডিও অন করে। তারপর ওয়ান বলতেই কান ফাটানো আওয়াজে প্রথম আড্ডার জায়গাটা উড়ে যায় মাইনের আওয়াজে। পুরো শহর কেঁপে ওঠে মাইনের আওয়াজে। তারপর মাহফুজ 2 বলার সাথে সাথে আর একটা মাইন বিস্ফোরণ হয়। এভাবে 6টা মাইন বিস্ফোরণ হয়। তোর সবগুলো আড্ডার জায়গা শেষ, এখন তোকে শেষ করব। তাই নাকি? তো সাহস তো মন্দ না, আমার ঘরে এসে আমাকেই হুমকি দিস। বলেই রাজ ও ছেলেদের অর্ডার দেয় মাহফুজকে মারার জন্য। সাথে সাথে রাজের সব ছেলে মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে। মাহফুজ এবার বাম পায়ের গোড়া থেকে ছুরিটা বের করে একাই ওদের সাথে লড়াই শুরু করে। মাহফুজ একাই 50 জনের মতো ছেলেকে মেরে মাটিতে শুইয়ে দেয়। আবার ছেলেগুলো তেড়ে আসে। মাহফুজ ওদের সাথেও লড়াই করতে থাকে, কিন্তু হঠাৎ করে মাহফুজের পেটের মধ্যে কেউ একজন চাকু ঢুকিয়ে দেয়। মাহফুজ পেছন দিকে তাকিয়ে দেখে সিফাত ভাই তার পেটে চাকু ঢুকিয়ে হাসছে। মাহফুজ সিফাত ভাইকে দেখিয়ে অবাক হয়ে যায়। যে এতদিন আমার সাথে ছিল সেই আজ আমাকে চাকু মারলো। মাহফুজ তখন পেট থেকে চাকু বের করে সিফাতের বুকে সজোরে একটা লাথি মারে। সিফাত তাল সামলাতে না পেরে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। কোত্তার বাচ্চা, তুই আমাকে মারলি? বলে মাটি থেকে উঠে মাহফুজকে আবার মারার জন্য এগিয়ে আসে। আর তখনই তাহসিন মাফিয়ার ছেলেদের অর্ডার দেয় গুলি চালাতে। প্রত্যেকের হাতেই স্নাইপার। সিফাত মাহফুজকে মারার জন্য এগিয়ে আসলে স্নাইপারের গুলি এসে সিফাতের মাথা ছিদ্র করে দেয়, আর সিফাত জায়গায় পড়ে যায়। তারপর রাজ মাহফুজকে মারার জন্য আসতে মাহফুজ হাতে থাকা ছুরি দিয়ে রাজের পেটে ঢুকিয়ে দেয়। ছুরি দিয়ে আঘাত করতেই থাকে। রাজ, তোদের জন্য আমি পরিবার থেকে আলাদা হয়েছি। আজ এসব ঝামেলা থেকে দূরে ছিলাম, কিন্তু তোদের জন্য দূরে থাকতে পারলাম না। এদিকে রাজ জমের বাড়ি পৌঁছে গেছে। রাজকে মারছে দেখে রাজের ছেলেরা মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু স্নাইপারের আঘাতে সবগুলোর মাথা ছিদ্র হয়ে যায়। এটা দেখে বাকিরা পালানোর জন্য আড্ডার বাইরে দৌড়ে চলে যায়, কিন্তু মাহফুজের ছেলেরা আগে থেকে আড্ডার চারপাশ ঘেরাও করে রেখেছে। বাকিদেরও মাথার খুলি ছিদ্র হয়ে যায়। তাহসিন দৌড়ে এসে সবার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এদিকে মাহফুজের যেন দুনিয়াদারি অন্ধকার হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর হয়তো সে পরকালের বাসিন্দা হয়ে যাবে। মাহফুজ আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। মাহফুজের এই অবস্থা দেখে সবাই মাহফুজের কাছে দৌড়ে যায়। তাসফি তো কেঁদে চলেছে। তাহসিন খেয়াল করে দেখে মাহফুজের পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। পেটের মাঝখানে চাকুর আঘাতে অনেক বড় ক্ষত হয়ে গেছে, সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। মাহফুজ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি একবার আমার সাথে কথা বলো। হ্যাঁ মাহফুজ, একবার উঠে দেখো, আমি তোমার কাছে বসে কাঁদছি। তোমার কি একটু মায়া হয় না আমার কান্না দেখে? একটা বার আমার সাথে কথা বলো না। এই মাহফুজ, উঠে দেখো না একবার। কিন্তু মাহফুজের কোনো সাড়া শব্দ নেই। মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, পুরো ফ্লোর রক্তে লাল হয়ে গেছে। মাহফুজের ছেলেরাও সমানে কেঁদে যাচ্ছে। এই মাহফুজ, উঠ না একবার, দেখ আমি তাহসিন, তোর প্রাণের বন্ধু। তুই তো আমার প্রাণের ভাই, একবার কি আমার সাথে কথা বলবি না? কিন্তু তবুও মাহফুজের কোনো সাড়া নেই। এবার তাহসিন মাহফুজের বুকের সাথে কান লাগিয়ে দেয়। মাহফুজ শ্বাস নিচ্ছে কিনা দেখার জন্য। বুকের সাথে কান লাগানোর পরই তাহসিন ছিটকে কয়েক হাত দূরে সরে যায়। এই মাহফুজ, তুই শ্বাস নিচ্ছিস না কেন? তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? এটা শোনার পর তাসফির কান্নার গতি আরো বেড়ে যায়। বিজয় সাহেবও কেঁদে যাচ্ছে। তাসফির মাহফুজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা দেখে বিজয় সাহেব অবাক হয়ে যায়। বিজয় সাহেবের যা বোঝার বুঝে যায়।
মাহফুজের নিথর দেহ পড়ে আছে। সবাই সমানে কান্না করে যাচ্ছে। তাসফি তো পাগল পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। হঠাৎ মাহফুজ জোরে শ্বাস নিয়ে ওঠে। এটা দেখে সবাই প্রচন্ড খুশি হয় যে মাহফুজ বেঁচে আছে। এই তোরা গাড়ি নিয়ে আয়, মাহফুজকে হাসপাতালে নিয়ে চলে এক্ষুনি। তাসফি তো মাহফুজকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। তারপর মাহফুজকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সারা রাস্তা তাসফি মাহফুজকে জড়িয়ে ধরেই রেখেছে। হাসপাতালে নেওয়ার পর মাহফুজকে অপারেশন রুমে নেওয়া হয়। পুরো হাসপাতালে মাহফুজের ছেলেরা দাঁড়িয়ে আছে। হাসপাতালে এক ফোঁটা জায়গাও বাকি নেই। মাহফুজের ছেলেরা কেঁদে চলেছে। তাহসিন অপারেশন রুমের বাইরে পায়চারি করছে। বিজয় সাহেব দেখে তার মেয়ে কেঁদেই চলেছে। এটা দেখে তাসফিকে বলে, কিরে মা, তুই কি মাহফুজকে ভালোবাসিস? তাসফি তার বাবার কথা শুনে অবাক হয়ে তাকায়। বাবা কেমন করে বুঝলো? কিরে মা, বল তুই কি মাহফুজকে ভালোবাসিস? তাসফি এবার আর সামলাতে পারলো না নিজেকে। বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেই দিল। হ্যাঁ বাবা, অনেক বেশি। মাহফুজও আমাকে ভালোবাসে। তুই কি সত্যি ওকে ভালোবাসিস? আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি মাহফুজকে আমার কাছে ফিরিয়ে দাও। কাঁদিস না মা, তোর কান্না যে আমার সহ্য হয় না। চিন্তা করিস না, আল্লাহ নিশ্চয়ই মাহফুজকে ভালো করে দিবেন। তাসফি তার বাবার কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। এর মধ্যে ডাক্তার এসে বলে যায় যে মাহফুজের ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। ডক্টর সাহেব, আমি রক্ত দেব, কারণ মাহফুজ আর আমার রক্তের গ্রুপ একই, দুজনেরই ও পজিটিভ। কিন্তু 1 ব্যাগে তো হবে না, 2 ব্যাগ লাগবে। তখনই তাসফি উঠে ডাক্তারের কাছে যায়। ডক্টর, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমি রক্ত দিব। আপনারা দুজনই আমার সাথে আসুন, আপনাদের রক্ত নিতে হবে। তারপর ডাক্তার রক্ত নিয়ে আবার অপারেশনে ঢুকে যায়। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়। তখনই সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, রোগীর কি অবস্থা? ভালো আছে তো? একটুর জন্য বেঁচে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। চাকুটা পেটের অনেক গভীরে চলে গিয়েছিল। আমরা কি এখন দেখা করতে পারবো রোগীর সাথে? না, এখন নয়, রোগীর এখনো জ্ঞান ফিরে নাই। জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন। বলেই ডাক্তার চলে যায়। তারপর সবাই বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর নার্স এসে বলে যে মাহফুজের জ্ঞান ফিরেছে, এখন রোগীর বাড়ির লোক দেখা করতে পারবেন। তারপর তাহসিন মাহফুজের কাছে যায়। দেখে মাহফুজ শুয়ে আছে, পেটে ব্যান্ডেজ করা। এখন কেমন লাগছে তো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। কিন্তু রাজদের কি খবর? সবগুলো লাশ গুম করে ফেলেছি, কেউ খুঁজে পাবে না। মাহফুজ আর তাহসিন কথা বলতে থাকে। তখনই তাসফি ভেতরে আসে। তাসফিকে দেখে তাহসিন বলে, দোস্ত, সুস্থ হলে টিপ দিস, এখন ভাবির সাথে কথা বল। বলে তাহসিন চলে যায় কেবিনের বাইরে। তারপর তাসফি এসে মাহফুজের কাছে বসে। মাহফুজকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মাহফুজ খেয়াল করে তাসফির চোখ দুটো ফুলে গেছে। মাহফুজ বুঝতে পারে তাসফি এতক্ষণ কেঁদেছে, আবার এখনো কাছে। এই পাগলি, খাচ্ছ কেন? এই তো দেখো, আমি বেঁচে আছি। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? দূর পাগলি, কিছু বলো না, আমি তো বেঁচে আছি। এখন আবার আমাকে নিয়ে বেঁচে থাকবা? এখন কান্না থামাতো দেখি, একবার হাসো তো কলেজা। তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। মাহফুজ তাসফির চোখ থেকে হাত দিয়ে পানি মুছিয়ে দেয়। তারপর তাসফি হেসে দেয় আর মাহফুজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজায় কেউ একজন কাশি দেয়। মাহফুজ তাকিয়ে দেখে তাসফির বাবা দাঁড়িয়ে আছে। তাসফি নিজের বাবাকে দেখে লজ্জায় মাহফুজকে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। বিজয় সাহেব এসে মাহফুজের পাশে বসে। তারপর মাহফুজের দিকে তাকায়। মাহফুজ নিজের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, আমাকে মনে হয় অপমান করবে এখন। মাহফুজ, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? মাহফুজ অবাক হয়ে তাকায় বিজয় সাহেবের দিকে। উনি কেমন করে জানলেন? না মানে আঙ্কেল, আমি... থাক, আর মানে করতে হবে না। তাসফি আমার কাছে সব কিছুই বলছে। তখন তাসফির দিকে তাকালাম, দেখি লজ্জায় মাথা নিচু করে রাখছে। মনে মনে বললাম, কত বড় ফাজিল, ওর বাবার কাছে সব বলে দিছে। কিন্তু মাহফুজ, আমার একটা বিষয়ে খটকা লাগছে। জি আঙ্কেল, কোন বিষয়ে? তুমি রাজের মতো এত বড় মাফিয়াকে মারা যে কোনো মানুষের পক্ষেও সম্ভব নয়, আর তুমি মেরে ফেললে। আর তোমার সাথে এত ছেলে পেলে কিভাবে? আসলে তুমি কে বলো তো? আঙ্কেল, আমি এবার কে হতে যাব? আমি আপনার বডিগার্ড। না, এটা তোমার আসল পরিচয় নয়। তুমি অনেক বড় কিছু। প্লিজ আমার কাছ থেকে লুকায়ো না, বলো প্লিজ। আঙ্কেলের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার পরিচয় জানলে হয়তো তিনি আমাকে কখনো মেনেই নিবে না। কি হলো, বলো না কেন? দেখো, তোমার সাথে আমার মেয়ের জীবন জড়িয়ে আছে। আসলে আঙ্কেল, আমি হলাম কিং অফ মাফিয়া, আর সমস্ত মাফিয়ার দলই আমার হাতে তৈরি। রাজও আমার মাফিয়ার দলের কাজ করত।
কিন্তু আমার আগের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। যদিও আমি কিং ছিলাম, তবুও এসব ঝামেলা থেকে বাদ ছিলাম। তোমার আগের জীবন সম্পর্কে আমি জানতে চাই। আমার মেয়ের জীবনে আসার আগে তোমার পরিচয় আর পরিবার সম্পর্কে আমাকে বলো প্লিজ। হ্যাঁ, বলবো আমার পরিচয়, আর লুকাবো না। তাহলে শুনুন ফ্ল্যাশব্যাক। কয়েক বছর আগের কথা। বাবা মা আর একটা বোন নিয়ে ছিল আমাদের সুখের সংসার। আমাদের দিনগুলো খুব সুখের মধ্যে দিয়েই কাটছিল। বাবা ছিলেন বড় একজন ব্যবসায়ী, আর বোনটা স্কুলে পড়তো। আমি তখন অনার্স 3য় বর্ষে পড়ি। ভার্সিটি, বন্ধুবান্ধব, আড্ডা, পরিবার সবকিছু নিয়ে আমার নিত্যদিনগুলো ছিল অসাধারণ। সবসময় ছোট বোনের সাথে ঝগড়া করতাম, আর ছোট বোন আমার সাথে না পেরে কেঁদে দিত। তখন আমার দায়িত্ব হতো ছোট বোনটার কান্না থামানো, আর বাবা মায়ের ভালোবাসা তো আমাদের ভাই বোনের উপর সবসময় ছিল। তো এভাবেই আমি সুখের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করছিলাম। একদিন কলেজে বসে ক্লাস করছিলাম, তখন ছাত্রলীগের কয়েকজন নেতা এসে ছেলেদের ডেকে নিয়ে যায় একটা মিছিলে। আমি কখনো এইসব মিছিলে যাই না, কিন্তু সেদিন প্রিন্সিপাল এসে সবাইকে যেতে বলায় মিছিলে যেতে হলো। মিছিলের একজন নেতার সাথে আমার একটু পরিচয় হলো। আমি তাকে ভাই বলে ডাকতাম। ওই ভাই আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু আমি রাজি ছিলাম না। তবুও ভাইটি এমনভাবে বললেন যে আমি তাদের দলে যোগ হয়ে গেলাম। এই বিষয়টা আবার বাবার কানে পৌঁছে গেল। বাবা আবার এইসব দল করা পছন্দ করতো না। কলেজ শেষে বাড়ি যেতেই বাবা আমাকে অনেক বকা দিল। আমার আর কি করার ছিল, বাবার বকা শুনে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার বোন আসলো। ভাইয়া, তুমি ওসব দলে কেন যোগ দিলে? প্লিজ তুমি ছেড়ে দাও এসব। তাই এবার আমার বোনের নাম। দেখি রে আপু, কি করা যায়। আজই তো যোগ দিলাম, ভালো না লাগলে ছেড়ে দিব। তুই এখন যা আপু, আমি রেস্ট নেব। তারপর তাইবা চলে যায়, আর আমিও শুয়ে পড়ি। এভাবে দিন যেতে লাগলো, আর আমারও রাজনীতি ভালো লেগে যায়। তবে আমি পড়ালেখার পাশাপাশি রাজনীতি করতে লাগলাম। কিন্তু এই জন্য বাবা আমার প্রতি নারাজ ছিলেন। মাও আমাকে এসব ছেড়ে দিতে বলে, কিন্তু আমি ছাড়তে পারি নাই। এরই মধ্যে আমি আমার বন্ধু তাহসিনকে আমার দলে নিয়ে নিই। আস্তে আস্তে আমি আর তাহসিন পুরোপুরিভাবে মিশে যাই ওই দলে। আমাদের দুজনের মেধা ছিল অনেক, যার কারণে অনেক সহজেই যে কোনো কাজ করে ফেলতাম। আমাদের এই যোগ্যতা থেকে ছাত্রলীগ নেতার মন গলে যায়, আমাদেরকে তার ডান আর বাম হাত বানিয়ে নেয়। এভাবে দুজন উপরে উঠতে থাকে, কিন্তু আমাদের গতি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা আরও কঠিন কাজগুলো করতে লাগলাম। আমার আর তাহসিনের মধ্যে রাজনীতি এমনভাবে গেঁথে গিয়েছিল যে আমরা এর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে নেতাদের দৃষ্টি পড়তে লাগলাম। সবাই এক পর্যায়ে আমাকে আর তাহসিনকে সবগুলো কাজে নিতে লাগলো। কিছুদিন পর আমার কাজ থেকে বড় একজন নেতা খুশি হয়ে গেল, আর আমাকে একটা এলাকার দায়িত্ব দিয়ে দিল। আমিও তাহসিনকে আমার ডান হাত করে নিলাম, কিন্তু আমার বাবা আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। একদিন ডেকে বলল, মাহফুজ, তুই যদি এই রাস্তা থেকে সরে না আসিস তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। কিন্তু কে শুনে কার কথা। রাজনীতিতে ঢুকে আমি অমানুষ হয়ে গেছিলাম। তাই বাবার মুখের উপর বলে দিলাম যে তোমার ঘরে না থাকলে আমার কোনো সমস্যা নেই, বলে রুমে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে আমাদের বিপক্ষ দলের নেতার ভাই আসিফ তাহসিনকে মেরেছে। এটা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। আমি আমার ছেলেদের ফোন করে বললাম যে যেখানে আসিফকে দেখতে পারবি আমাকে জানাবি। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। এর মধ্যে একজন ফোন করে বলল যে আসিফ চৌরাস্তার মোড়ে আছে। তখনই খাওয়া ছেড়ে উঠে চলে গেলাম। গিয়ে দিকে আসিফ দাঁড়িয়ে আছে। আমি তখনই গিয়ে আসিফকে মারতে শুরু করলাম। আমার এতটাই রাগ হয়েছিল যে মারতে মারতে আসিফকে আমি মেরেই ফেলেছিলাম। আর এই খবরটা চলে গেল আসিফের ভাইয়ের কাছে। তারপর আসিফের ভাই আমাকে মারার জন্য আমার বাড়ি যায়, কিন্তু আমাকে না পেয়ে পুরো বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে আসে। বিকেলে আমি বাড়িতে গেলে আমার মাথা তো ঘুরে যায় বাড়ির অবস্থা দেখে। তখনই বাবা আমার সামনে আসে। বাবা একবার আমাকে বলো, এই অবস্থা কে করেছে, তাকে আমি জীবিত রাখবো না। বলতে বাবা আমার 2 গালে কষে থাপ্পড় মারে। তুই আমার ছেলে হতে পারিস না। তোর মতো একটা কুলাঙ্গার ছেলেকে আমি মানুষ করতেছি এতদিন ধরে। একজন খুনি কখনো আমার ছেলে হতে পারে না। আজ থেকে আমি তোকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। তুই এখনই আমার বাড়ি থেকে চলে যাবি। তখন বাবার কথাগুলোর জন্য আমার কলেজা ছেড়ে যাচ্ছিল। ঠিকই তো, আমি একজন খনি। তারপর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসলাম। রাস্তায় একটা চায়ের দোকানে গেলাম। গিয়ে দেখি তাহসিনও আমার মতো চায়ের দোকানে বসে আছে। কিরে তাহসিন, এভাবে বাংলা 5-এর মতো মুখ করে বসে আছিস কেন? দোস্তরে, এইসব ঝামেলায় জড়িয়েছি বলে আমাকে বাড়ি থেকে বাবা বের করে অপমান করে বের করে দিয়েছে। তাহসিনের কথা তখন মৃদু হাসলাম যে ওর আর আমার অবস্থা একই রকম। তারপর দোকান থেকে বের হয়ে আমাদের নেতার কাছে গেলাম।
যার আন্ডারে আমরা কাজ করতাম, কিন্তু সেই নেতা আমাদেরকে খুনির অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। সেখানেও আমাদের জায়গা হলো না। একবার মনে করলাম বাড়িতে ফিরে যাই, কিন্তু তখন মনে পড়লো যে বাবা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর কি আর করার, আমার আর তাহসিনের কোনো জায়গাতে আশ্রয় জুটল না। তখন উপলব্ধি করতে পারলাম যে পরিবারের ভূমিকা কতটুকু। এই নেতারা শুধু তাদের স্বার্থের জন্য আমাদেরকে গরুর মতো কাটায়। তখন আমি প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক আমি মাফিয়াদের কিং হব, নিজেই নিজের মাফিয়ার দল তৈরি করব, আর যারা আমার সাথে প্রতারণা করেছে বা করবে একটাকেও জীবিত রাখবো না। তখন আমি আর তাহসান রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। অনেক অসহায় হয়ে পড়লাম আমরা দুজন। প্রত্যেক দিন নিজেদের খাবার জুতাতেই কষ্ট হয়ে যায়, বেঁচে থেকেও মারা যেতে লাগলাম দুজনে। কিন্তু এভাবে আর কতদিন চলবো, পেট তো চালাতে হবে। তাই কাজের সন্ধানে বেরিয়ে গেলাম দুজনে, কিন্তু ভালো কোনো কাজ পেলাম না। অবশেষে পেটের দায়ে খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেলাম। সব রকমের খারাপ কাজই করতে লাগলাম। এমন কোনো খারাপ কাজ ছিল না যে আমরা করতাম না। চুরি থেকে শুরু করে খুন পর্যন্ত করতে লাগলাম। এক পর্যায়ে মাফিয়াদের দলের সাথে যুক্ত হয়ে গেলাম দুজনে। এখনও আমাদের কাজের গতি দেখে উপরের লেভেলে পাঠানো হলো, কিন্তু আমি তো আগেই ভেবে রেখেছি যে আমি নিজের দল তৈরি করব। আমি আমার নিজের গতি মতো এগোতে লাগলাম, আর তাহসিন তো আমার সাথেই আছে। তারপর থেকে বড় বড় নেতাদের সাথে কাজ করতে লাগলাম, আর গোপনে কৌশলে মাফিয়া ক্রুদের আমার দলে আনতে লাগলাম। তাহসিনকে এখানেও আমার ডান হাত বানালাম। কিছুদিন পর আমার বিশাল একটা দল হয়ে গেল। আমি যে মাফিয়ার দলে কাজ করতাম তার সমস্ত ক্রুকে আমার দলে নিয়ে আসলাম। তখন ওরা শুধু উপরেই মাফিয়ার দলে কাজ করতে লাগলো, কিন্তু ভিতরে আমার আন্ডারে কাজ করতে শুরু করলো। এভাবে প্রচুর বুদ্ধির সাথে কাজ করে আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হয়ে উঠলাম। কিন্তু কিভাবে যেন বড় বড় মাফিয়ার আন্ডারওয়ার্ল্ডের লিডার আমার বিষয়টা জেনে গেল। আমাকে দেখে বড় মাফিয়ার দলগুলো ফাঙ্গা নিতে আসলো, কিন্তু আমার দলের সাথে পারলো না। তারপর সব কটা মাফিয়া ক্রুকে বন্দি করে আমার দলে নিয়ে আসলাম। আস্তে আস্তে দেশের সব মাফিয়াকে নিজের আয়ত্তে আনলাম। তারপর হয়ে গেলাম কিং অফ মাফিয়া। নিজেকে আত্মগোপন করে মাফিয়া টিম পরিচালনা করতে লাগলাম। তারপর পরিচয় হলো সিফাত ভাইয়ের সাথে। সিফাত ভাই ছিল অনেক বড় একজন মাফিয়ার নেতা। এভাবেই দিন যেতে লাগলো। কিন্তু একদিন বাবা মা আর বোনটার কথা খুব মনে পড়ে গেল। নীরবে কাঁদলাম তাদের জন্য, কিন্তু পরক্ষণই মনে হয়ে গেল অতীতের সেই কথা, যাদের জন্য পরিবার থেকে আলাদা হয়ে গেছি তাদেরকে আমি ছাড়বো না। তারপর আমার ছেলেদের পাঠিয়ে আসিফের বড় ভাইকে আমার কাছে নিয়ে আসলাম। আমাকে দেখে চিনে ফেললো। তারপর ওইটাকে খতম করলাম। তারপর যে নেতা আমাদের খুনি উপবাদ দিয়েছিল, মানে ওই ছাত্রলীগ কুত্থার বাচ্চারা যারা আমাকে খুনি বানিয়েছিল, তাদের খতম করলাম। এভাবেই শান্ত হলাম ওদেরকে মেরে। কিন্তু আমি এভাবে মাফিয়া হয়ে থাকতে ভালো লাগছিল না। নিজের একটা আলাদা পরিচয় বানানোর জন্য আপনার কোম্পানিতে চাকরি নিলাম, আর এখন আপনার বডিগার্ড হয়ে আপনার সামনে শুয়ে আছি বলেই আমার অতীত শেষ করলাম। তাকে দিকে আঙ্কেল আর তাসফি দুজনেই কাঁদছে। মাহফুজ, আজই তোমার পরিবারকে এখানে আনবে। আমি আগামী সপ্তাহে তোমার আর আমার মেয়ের বিয়ে দিব। জি আঙ্কেল। পরদিন সকালে তাহসিনকে পাঠালাম আমার আর ওর পরিবারকে নিয়ে আসতে। বিকালেই তাহসিন নিয়ে চলে আসলো সবাইকে। আমার বাবা সবকিছু শুনে আমাকে বুকে জড়িয়ে নিলেন। তাহসিনও ওর পরিবারের সাথে এক হয়ে গেল। আগামী সপ্তাহে আমার আর তাসফির বিয়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। খুব জাঁকজমকভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। সবকিছু আবার আগের মতো হয়ে গেল। আমার বোনটাও নিজের ভাবিকে পেয়ে খুব খুশি হলো। তাহসিন আমাকে বাসর করে ঠেলে পাঠিয়ে দেয়। ভিতরে ঢুকে দেখি তাসফি ঘোমটা মাথা দিয়ে বসে আছে। আমি ভিতরে যেতেই তাসফি এসে সালাম করে। আমি তাকে 2 হাত দিয়ে ধরে তুলে বিছানায় বসিয়ে দিই। বলি, তুমি ঠিক আছে তো? আর আমাকে পেয়ে খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। তবে আজ আমাকে একটা কথা দিতে হবে মাহফুজ। কি কথা বলো। আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখবো। তোমার সাধ্যের মধ্যে? হ্যাঁ বলো। তুমি এই মাফিয়া জগৎ ছেড়ে দেবে সারা জীবনের জন্য। ওকে জান, ছেড়ে দেব। এমনিতেই এসব ভালো লাগে না বলেই তোমার বাবার বডিগার্ড হয়ে কাজ করেছি। জানি তো, আমি আমার জানকে খুব ভালোবাসি। আমি এসব খুন খারাপের জন্য কোনোভাবে তোমাকে হারাতে চাই না। ওকে জান, তাই হবে। এখন কি বাসর শুরু করতে পারি? রাত পার হয়ে যাচ্ছে। টিম বানাবো কখন? ধ্যাত, তুমি এত দুষ্ট কেন? দুষ্টু না হলে কি তোমাকে পেতাম? হ্যাঁ, সেই। তো চলো শুরু করি বলি ওকে বাহুর মধ্যে নিয়ে আদর করতে লাগলাম। পরের দিন ওর ঘুম ভাঙতে দেখে তখনও আমি শুয়ে আছি। ও কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়।
প্রায় আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে বাইরে আসে। মাথায় টাওয়াল পেছনে ছিল। টাওয়াল ছেড়ে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকনো করতে যায়। তৎপর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায় ওর। ও বিছানায় কাছে এসে আমার মুখের উপর ঝুঁকে দেখে আমি তখনও শুয়ে আছি, তাই দুষ্টুমি শুরু করে। ওর ভেজা চুলের পানির ফুঁটা আমার মুখে ফেলতে শুরু করে। কয়েক ফোঁটা পড়ার পর আমার ঘুম ভেঙে যায়। দেখি ও ইচ্ছা করে চুল জেরে পানি ফেলছে। তখন আমি আচানক ওকে ঝাপটে ধরে আমার নিচে ফেলে বলি, এসব কি হচ্ছিল শুনি? কি হবে? তোমাকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। আচ্ছা তাই? এইভাবে কে ওঠায় শুনি? কে উঠে জানি না, তবে আমি উঠাই। আচ্ছা তাই? হ্যাঁ মশাই, হ্যাঁ। তাহলে আজ থেকে রোজ তুমি আমাকে এইভাবে ডেকে তুলবে, আর আমি এভাবেই তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। হয়েছে, সে হবেক্ষণ। এখন উঠো। এখন না জান, আর একটু ঘুমাতে দাও। না, এক্ষুনি উঠবে আর নতুন চাকরি খুঁজবে। ওকে উঠবো, তার আগে আর একটু আদর করতে দাও। কি আরো জ্বালাবে? সারা রাত জ্বালিয়ে হয়নি, আবার জ্বালাতে চাইছো? কোথায় সারা রাত জ্বালিয়েছি? মিথ্যা বলছো কেন? একটু আদর করতে দাও। ও কিছুতেই রাজি হয় না, আর আমিও ছাড়ার পাত্র না, তাই জোর করতে লাগলাম। ও আমাকে বলল, ওই কিচ্ছু করবে না, আমি অলরেডি গোসল করে নিয়েছি, আর হবে না, ছাড়ো। তো কি হয়েছে, আরো একবার করবে আমার সাথে? না মশাই, আমার প্রয়োজন নেই, তুমি যাও গোসল করে এসো। না, একা একা গোসল তো করবো না, একসঙ্গে করব। বলে ওকে কিস করতে শুরু করি। ও প্রথমে বাধা দিলেও আমার কাছে পারলে তো শেষ পর্যন্ত আমার ভালোবাসা সাড়া দেয়। আমি ওকে আদরে আদরে ভরিয়ে দেই। আমার আদরে পাগল হয়ে শেষ পর্যন্ত ও আমাকে আদর করতে লাগে। তারপর আদর পর্ব শেষ হলে ওকে নিয়ে গোসল করতে চাই। দুজনে গোসল করে বাইরে এলাম। দেখলাম বউ আমার রাগ করেছে। আমি ওর গালে কিস করে ওর রাগ ভাঙাই। এভাবে শুরু হয় আমার ভালোবাসার নতুন পথ চলা। আমি মাফিয়া জগৎ ছাড়লেও মাফিয়া আমাকে ছাড়ে না, তাই ভিতরে ভিতরে আমি কাজ করে যাই, যার খবর তাসফি বা বাসার কেউই জানে না। ওদের লুকিয়ে আমি কাজ করে যাই। 2 বছর পার হয়। তাসফি মা হতে চলেছে। ও যেন কোনোভাবে জেনে যায় আমি মাফিয়া জগৎ পুরোপুরি ছাড়তে পারিনি। তাই একদিনও হঠাৎ করে আমার হাত ওর পেটে রেখে কসম কাটে যাতে আমি সম্পূর্ণরূপে ওই জগৎ থেকে বাইরে আসি। আমি আর কোনো রিস্ক নিতে চাইনি, তাই ওর পেটে হাত রেখে কথা দিলাম মাফিয়া জগৎ ছেড়ে দেব। তারপর থেকে আমি এক নতুন আমির জন্ম করি, সাধারণ জীবন কাটাতে লাগি। আর এভাবেই সমাপ্ত হলো আরেকটা জীবনের কাহিনী।